আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের জনগণ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো শেষে শিল্পীর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সেখানে প্রথম জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। তার শেষ ইচ্ছে অনুযায়ী মা বাবার কবরের পাশে দাফন করা হবে কিংবদন্তি এই শিল্পীকে। শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারজান ইভান। ইভান, ফরিদা পারভিনকে শ্রদ্ধা জানাতে কারা কারা এসেছেন এবং কি বলছেন আসলে তারা জানাবেন? ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি রাজধানীর শহীদ মিনারে, আর এই মুহূর্তে কিছুক্ষণ আগেই আসলে শহীদ মিনারে লাশটি নিয়ে আসা হয়েছে বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের। এখন পর্যন্ত সর্বস্তরের মানুষরা এসে পৌঁছেছেন, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছেন, কিছু সঙ্গীতের অনেক নানান ব্যক্তিবর্গ এসেছেন, অনেক গায়ক গায়িকা এসেছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টি স্নাত একটি দিন। আসলে লাশটি আসার কথা ছিল ঠিক সকাল 11টায়, কিন্তু আমাদের এখানে লাশটি পুষতে অনেক সময় লেগেছে। অনেকেই বৃষ্টিতে ভিজে ভিজে তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা জানেন যে বরেণ্য এই লোকসঙ্গীত শিল্পী গতকাল রাত 10:15 ইন্তেকাল করেছেন। সকাল 10টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আসার কথা থাকলেও আসলে আসতে দুপুর 12টা বেজে যায়। শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা আছি শহীদ মিনারের সামনে। লাশটি কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাওয়া হবে ঢাকা ভার্সিটির কেন্দ্রীয় মসজিদে। এরপরই লাশটিকে ওখানেই জানাজা সম্পন্ন হওয়ার পর লাশটি নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়, আর সেখানেই দাফন করা হবে ফরিদা পারভিনের বাবা মার কবরের পাশেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলনে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য দিয়েছেন প্রসিকিউশন। বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলছে এই বিচার কাজ। গত 23 আগস্ট এই মামলায় পলাতক আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণও চলছে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষী দিবেন 3 জন। এসব মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনু, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক আইজিপি শহীদুল হক সহ 30 জনকে ট্রাইব্যুনালে আনা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন প্রার্থীরা। দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন হওয়ায় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। 14 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে মোট 9টি প্যানেল। সংশোধিত তফসিল অনুযায়ী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের 8টি একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট নেওয়া হবে ওএমআর শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। দর্শক, রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, চূড়ান্ত প্রার্থী তালিকা কখন নাগাদ প্রকাশিত হতে পারে এবং নির্বাচনী প্রচার ঘিরে প্রার্থীদের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, আপনি জানেন যে আজকে রাকসু নির্বাচনের প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ সেটি করা হবে, কিন্তু সকাল থেকে কিন্তু এখনও আমরা রাকসু যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে অবস্থান করছি। কোনো ধরনের চূড়ান্ত তালিকা যে প্রকাশ সেটি এখন পর্যন্ত করা হয়নি, যদিও বিকেল 5টা পর্যন্ত এই সময়সীমা রয়েছে। এই সময়সীমার মধ্যেই মূলত চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে। এবং আপনি জানেন যে এই চূড়ান্ত তালিকা প্রকাশের পরপরই কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটিতে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নেমে পড়বেন এবং
প্রতিশ্রুতি নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাবেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু অনানুষ্ঠানিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রার্থী কিন্তু এরই মধ্যে প্রচারণা চালাতে শুরু করেছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা এখানে প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই প্রচারণা করছেন। এছাড়াও কিন্তু আপনি জানেন যে গতকালকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এই শেষ দিনে আমরা দেখেছি যে রাকসুর 11 জন এবং সিনেট ছাত্র সংসদের 3 জন তো এই ছিল আমার কাছে মা বাবা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ রাকসু নির্বাচনের। ধন্যবাদ আপনাকে। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বহলের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে। ভোর 6টা থেকে জেলার ভাঙ্গায় 3য় দফায় এই আন্দোলন করছেন স্থানীয়রা। এতে পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে শত শত মানুষ। পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন চলাচল বন্ধ আছে। রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়েছে। এদিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাথা ট্রেনটি পুকুরিয়া এলাকায় আটকে দেয় অবরোধকারীরা। বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করছেন বাগেরহাটের মানুষ। পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। দর্শক, অবরোধের বিষয়ে আরও জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, স্থানীয়দের রেলপথ ও সড়কপথ অবরোধ তুলে নিতে আলোচনায় প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পেয়েছেন কিনা জানাবেন। মাহবুবা, আপনি জানেন যে আজ কয়েকদিন ধরেই ফরিদপুরে ভাঙ্গাই আন্দোলন চলছে। তাদের দুটি ইউনিয়ন আলগি এবং হামেরদি পুনর্বহলের দাবিতে সিইসি আপনার ফরিদপুর 4 আসন থেকে দুটি ইউনিয়ন আলগি এবং হামেরদি নগরকান্দায় সাথে সংযুক্ত করায় ফুঁসে উঠেছে ভাঙ্গাবাসী এবং তারা দাবি করেছে যে যে কোনো মূল্যেই হোক আমাদের এই দুটি ইউনিয়ন নগরকান্দার সাথে আমরা দিব না। আমরা চাই অতিবিলম্বে সিইসি যেন এই আমাদের দুটি ইউনিয়ন পুনর্বহাল করে এবং তারা সকাল থেকে নকশিকাথা ট্রেনটিও আপনার অবরোধ করে রেখেছে। এখানে 3000-এর মতো যাত্রী ছিল। যাত্রীরা বিভিন্নভাবে নেমে অন্যদিকে তারা যাচ্ছে। আপনি দেখছেন যে পিছনে হাজার হাজার শত শত এবং লোক এইখানে আন্দোলন করছে। তাদের দাবি একটাই, তারা চায় তাদের দুটি ইউনিয়ন পুনর্বহাল। তারা যে কোনো মূল্যে আপনার এই দুটি ইউনিয়নের দাবি যাচ্ছে। যারা যে কোনো মূল্যে তাদের এই ইউনিয়ন দুটি যাতে ভাঙ্গা থেকে সদরপুর নগরকান্দায় না যায় তারা সেটা চাচ্ছে এবং তারা বলছে আমরা রক্ত হলেও রক্ত দেব, কিন্তু আমাদের এই দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে কখনো নগরকান্দায় আমরা যাইতে দেব না। তারা অতিলম্বে যে এই সিসির কাছে দাবি করেছে, তারা চাচ্ছে যে এই দুটি ইউনিয়ন যাতে আপনার অবিলম্বে সিসি সংশোধন করে এই ভাঙ্গার সাথে আবার পুনরায় পুনর্বহাল করে, তারা সেই দাবি করছে। তা না হলে তারা এই অবরোধ কন্টিনিউ চালিয়ে যাবে। তারা গতকাল সংবাদ সম্মেলন করেছে, তারা বলেছে যে আমরা 3 দিনের আলটিমেটাম দিলাম, এই 3 দিনের আলটিমেটামের মধ্যেই যদি তারা এই সংসদীয় আসনের দুটি ইউনিয়ন যদি ঠিক না করে তারা আরো কঠোর আন্দোলন দেবে। কারণ তারা। ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার মধ্যে ইসরায়েলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার ইসরায়েলের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্যটি নিশ্চিত করেছে। এদিকে কাতারে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট হলেও এতে ইসরায়েলের সঙ্গে কোনো যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে সাংবাদিকদের জানান রুবিও। তবে এ হামলা গাজার জিম্মিদের পুনরুদ্ধারে ও যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের হস্তক্ষেপ কিভাবে প্রভাবিত করতে পারে তা নিয়ে আলোচনা করবেন তিনি। Well, there's still a lot of gathering happening. Irrespective, it shouldn't have happened. I don't think anybody's happy about it seeing happen. You saw NATO respond to it appropriately. We don't want to see it happen again. We think it's a unacceptable and unfortunate.
গাজা শহরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় গাজা জুড়ে গেল 24 ঘন্টায় আরও 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয় কেন্দ্র ছাড়াও গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের নেতাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছেন, দোহায় অবস্থানরত হামাস নেতাদের অপসারণ করলেই কেবল যুদ্ধ থামানো সম্ভব। এদিকে দোহা হামলার প্রতিবাদে সোমবার জরুরি সম্মেলন ডেকেছে কাতার। এতে যোগ দেবেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ আজ এশিয়া কাপে রাত 8:30টায় দুবাইয়ে মুখোমুখি হবে দল দুটি। পারস্পরিক সম্পর্কে টানাপোড়েনে দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় ক্রিকেটের চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির সাম্প্রতিক বছরগুলোতে দেখা হয় কেবল বিশ্বকাপ কিংবা এশিয়া কাপই। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল তারা, যেখানে শেষ হাসি হেসেছিল ভারত। এখন পর্যন্ত এশিয়া কাপে 19 বারের মুখোমুখি লড়াইয়ে 10 বার জয় তুলে নেয় ভারত, যেখানে পাকিস্তানের জয় কেবল 6টি ম্যাচে। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।